কোনো পদে নেই এমন কোনো ব্যক্তি যারা তৃণমূলের সঙ্গে আঁতাত করছেন বলে অভিযোগ ওঠে, তারা আজকের দিনে দাঁড়িয়েও আমাদের মতো ইউটিউবারদের বিরুদ্ধে লালবাজারে অভিযোগ দায়ের করছেন। পুলিশ তাহলে কি বাঙালি সাংবাদিকদের অ্যারেস্ট করবে? আপনাকে বলছি যে নিশ্চিন্তে থাকুন, ইন্ডিভিজুয়াল জার্নালিজম করেন তাদের উপরে তো আরো বেশি চাপ আসবে, কিন্তু এই চাপটা আপনারা সহ্য করতে পারবেন। তার কারণ নমস্কার বন্ধুরা, নবান্ন নিমন্ত্রণে আপনাদের স্বাগত। আমি দীপঙ্কর মণ্ডল। আমাদের সঙ্গে একজন বিশিষ্ট মানুষ রয়েছেন, যার পরিচয় শিল্পী শুধু নয়, যিনি একজন তাবড় অভিনেত্রী। তিনি খানিকক্ষণ আগে একটা অভিনয় পর্ব শেষ করে এসছেন, মন ছুঁয়ে যাওয়া একটি নাটক, রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসের লেখা একটি গল্পের ওপরে। সেটা নিয়ে আজ আমরা কথা খুব বেশি বলবো না। আমরা আজ কথা বলবো রাজ্য বিজেপির মুখপাত্র শর্বরী মুখোপাধ্যায় তার সঙ্গে। নমস্কার শর্বরীদি, নবান্ন নিমন্ত্রণে আপনাকে স্বাগত। দিদি, আমরা যেটা দেখছি চারদিকে, যে আপনাদের দলের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে আপনারা নাকি বাংলা বিরোধী, বাঙালি বিরোধী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো আকাশ বাতাস মুখরিত করে দিচ্ছেন আপনারা বাঙালি বিরোধী বলে। আসলে এছাড়া তো ওনার আর কোনো এজেন্ডা নেই না। দেখুন, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যেখানে পৌঁছেছে, সেখানে দুর্নীতির আর এক নাম তৃণমূল কংগ্রেস। ফলে টিকে থাকতে গেলে ওনাকে আর এই বাংলা বাঙালির এই বিষয়টুকু ছাড়া, এই এজেন্ডাটুকু ছাড়া ওনার হাতে আর কিচ্ছু নেই। উনি শেষ তাস খেলে দিয়েছেন, কিন্তু খেলতে গিয়ে উনি ভুলে গেছেন যে বাঙালি আমরা, অভয়াও বাঙালি। বালিগঞ্জে যে মেয়েটি নিপীড়িত হলো সেও বাঙালি। দুর্গাপুজোর সময়তে ষষ্ঠীর দিন উমা বাচ্চা মেয়েটি, 9 বছরের মেয়েটি বাঙালি। যে শিক্ষকেরা 26,000 শিক্ষকের মধ্যে যে 6,000 যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পাওয়া বা যারা নাম্বার বাড়ানো চাকরি পাওয়া, তা ভিন্ন যে 20,000-এর উপর যে শিক্ষকেরা যারা কষ্ট করে পড়াশুনো করে, মানে কেউ গোল্ড মেডেলিস্ট, কেউ পিএইচডি হোল্ডার, এই সমস্ত শিক্ষকেরা আজকে রাস্তায়, তারাও বাঙালি। সুতরাং ওনার এই বাংলা বাঙালি নিয়ে এই নাটক, এটাকে একদম নাটক বললাম আর কি। দিদি, একটু আমি জানতে চাইছি, আমাদের মতো যারা স্বাধীন সাংবাদিক, আমরা এক সময় টিভিতে ছিলাম, কাগজে ছিলাম 20 বছর বা কেউ 10 বছর। আমি যেমন ব্যক্তিগতভাবে 20 বছর সাংবাদিকতার পরে আমি ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম শুরু করেছি। আমরা যেটা দেখছি যে আমাদের এই খবরের পরিপ্রেক্ষিতে লালবাজারে বিভিন্ন জেলায় জেলায় প্রচুর অভিযোগ জমা পড়ছে, কাউকে কাউকে তুলে নিয়ে যাচ্ছে। আমরা কি বাঙালি নই দিদি? কিছু বলুন। না, এবং দেখুন, সংবাদ মাধ্যমের উপরে তো মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের বিরাট একটা চাপ এসেছে। মানে খবর পড়তে দেবে না, সত্য জানতে দেবে না। দেখুন, এটা একদম হীরক রাজত্ব, পুরোটা একদম হীরক রাজত্ব। সেখানে আমরা যেরকম দেখেছি, সিনেমাতে যেরকম দেখেছিলাম, যে একদম তিনি ঠিক করে দেবেন যে কথা সেই কথা বলবে, এবং সংবাদ মাধ্যম যদি সেইটা পরিবেশন না করে বা সেই কথার বিনিময়ে সত্যটাকে তুলে ধরতে চান, ব্যাস হয়ে গেল। সঙ্গে সঙ্গে তারা কিন্তু কেউ অ্যারেস্ট হবে, কারোর উপরে লাঠি পড়বে, কেউ কেউ ভীষণভাবে মেলাইন্ড হবেন। এখন দেখুন, একটা রাজ্যে যখন ন্যূনতম গণতন্ত্র থাকে না, তখন যে যে পরিস্থিতি তৈরি হয়, তার মধ্যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সংবাদ মাধ্যম, এবং সেই সংবাদ মাধ্যমের উপরেও তৃণমূল কংগ্রেস এবং মাননীয় মুখ্যমন্ত্রীর চাপ আছে। তার কারণ আপনারা যারা নিরপেক্ষ সাংবাদিকতা করেন বা পার্সোনাল জার্নালিজমের মধ্যে যারা রয়েছেন, তাদের উপরে তো বিশাল রাগ। তার কারণ তারা তো সরকারপন্থী কথা বলেন না, তারা তো সত্য তুলে ধরতে চান, এবং সত্যের সঙ্গে তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস নেত্রীর কোনো সংযোগ নেই, কোনো সম্পর্ক নেই। এই গোটা পশ্চিমবঙ্গ হয়ে উঠেছে বাহুবলী একটা কালচার, যেটা আমরা আগে বিহারে দেখতাম, কিন্তু এখন পশ্চিমবঙ্গের দিকে বিহারও তাকিয়ে রয়েছে। আমরা দেখতে পেয়েছি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সন্ত্রাসের আতুরঘর, জঙ্গিদের পিসির বাড়ি পশ্চিমবঙ্গ। সুতরাং তারা খুব সুন্দরভাবে এখানে থাকে, খায়, আসে, বেড়াতে যাওয়ার প্ল্যানিং করে। এই যে ধরুন, যে 10 জনকে ধরা হলো, নিউ টাউন থেকে 5 জন এবং আনন্দপুর থেকে 5 জন, এই নিউ টাউন থেকে যে 5 জনকে ধরা হয়েছে, তারা রীতিমতন দীঘা যাবার প্ল্যান করে নিয়েছিল, হোটেল বুক হয়ে গেছিল। তার মানে বুঝতে পারছি তো আমরা যে যারা সন্ত্রাসী, যারা খুনি, যারা ক্রিমিনাল, তারা কত সেফ প্যাসেজ, সেফ জোন এই পশ্চিমবঙ্গ। সুতরাং এই বিষয়ে যদি কোনো জার্নালিস্ট কথা বলেন, ব্যাস তিনি হয়ে গেলেন একেবারে চোখের বিষ। তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে লেগে পড়ো,
তুলে আনো, অ্যারেস্ট করো, মিথ্যে কেস দাও, সব রকম, সবটা। দিদি আরেকটা ভয়ঙ্কর তথ্য আপনাকে জানাই, আপনি হয়তো নিশ্চয়ই জানেন, সেটা হচ্ছে আমাদের শিরা উপশিরার মধ্যে প্রবাহিত যে মহাপুরুষের বাণী স্বামী বিবেকানন্দ, যিনি প্রাতঃস্মরণীয়, একদম। সেই স্বামী বিবেকানন্দের যে পৈতৃক আবাস উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে, তার বাড়ির চারদিকে বেশ কিছু পুরনো বাড়ি সেটা দখল হয়ে যাচ্ছে। স্বামী জ্ঞানলোকানন্দজি লিখিতভাবে তিনি বিবৃতি দিয়েছেন যে যদি এইভাবে দখল হয়ে যায়, যদি বহুতল গড়ে ওঠে, যদি বারকাম রেস্তোরাঁ তৈরি হয়, তাহলে তো আমাদের যিনি বাঙালি মহামানব তার অপমান, তার পৈতৃক আবাসের অপমান, বাঙালির অপমান। না মানে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই যে মানে স্বামীজি মহারাজ, স্বামী লোকানন্দ মহারাজজি যে বলছেন, বিবৃতি দিচ্ছেন, কোন রাজ্যে? পশ্চিমবঙ্গে। সেই রাজ্যের মুখ্যমন্ত্রী বাঙালি প্রীতি নিয়ে এত কথা বলছেন। তাহলে পরে আপনার এই প্রীতিটা যে প্রীতি নয়, আপনার যে এইটা একমাত্র ভোট বৈতরণী পার করবার একটা মাধ্যম শুধু, সেটা কিন্তু বাঙালি প্রত্যেকটা মানুষ জানে। আর জানে বলেই আজকে কিন্তু স্বামীজিকে বলতে হচ্ছে যে স্বামী বিবেকানন্দের বাসভবনের চারপাশে যদি দেখা যায় যে কোথাও মল হচ্ছে, কোথাও বার তৈরি হচ্ছে, তাহলে গোটা পৃথিবীর কাছে সিমলা স্ট্রিটের মাহাত্ম্য চলে যাবে। সেই মাহাত্ম্য চলে যাচ্ছে কার আমলে? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বাঙালি বাঙালি করে একেবারে পিঠ বাজিয়ে চলেছেন। তো দিদি আমরা প্রশ্ন করছি, আমরা যারা বাঙালির সংস্কৃতিকে নিয়ে, আমরা যারা বাঙালি হিসেবে গর্ববোধ করি গোটা পৃথিবীতে, গোটা দেশ, গোটা দেশের সমস্ত রাজ্যের মধ্যে, তারা আপনাকে প্রশ্ন করছি যে যখন স্বামীজির বাড়ির চারপাশ সে বিক্রি হয়ে যাচ্ছে এবং সেখানে এই জাতীয় মানে বহুতল তৈরি হচ্ছে, হয়তোবা মল তৈরি হবে, হয়তোবা বার রেস্টুরেন্ট তৈরি হবে, আপনার মনে হচ্ছে না যে বাঙালি সেইখানে স্বামীজির মতন বাঙালি, যাকে বাঙালির আইকন বলা হয়, সেখানে কোথায় আপনার বাঙালি প্রীতি? আসলে দেখুন, আমি আপনাকে বলি, এই যে বাঙালিটা আমি শুরুই করলাম যেটা দিয়ে, এটা সম্পূর্ণ একটা তৈরি করা একটা ফাঁদ, যে ফাঁদে পশ্চিমবঙ্গের আপামর মানুষকে উনি ফেলতে চাইছেন এবং এই ভোট বৈতরণী পার করবার জন্যে। কিন্তু মানুষ সচেতন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষ ওনার এই মেলা খেলা সব জানে, সবটা। বাঙালি বাঙালি করছো দিদি, কোন বাঙালি সেটা বলো? অভয়াও তো বাঙালি ছিল, বালিগঞ্জের ওই ধর্ষিতা মেয়েটা, সেও তো বাঙালি ছিল দিদি। তাই বাঙালি বাঙালি করলে তো হবে না, কোন বাঙালি সেটা বলতে হবে। আপনি অনুপ্রবেশকারীদেরকে বাঁচানোর জন্য, সেই ভোটটাকে নিজের ভোট ব্যাংকে ফেলবার জন্য আপনি হঠাৎ করে বাংলাদেশিদেরকে বাঙালি বানিয়ে ভোট লুট করবেন, আর মানুষ সেগুলো দেখবে, সেটা তো হতে দেওয়া যাবে না। তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ভারতীয় জনতা পার্টি করছে, তীব্র প্রতিবাদ করবে, এবং রোহিঙ্গা মুক্ত পশ্চিমবাংলা হবে, অনুপ্রবেশকারী মুক্ত পশ্চিমবাংলা হবে, অনুপ্রবেশকারী মুক্ত ভোট 2026 হবে, যেটা আমাদের রাজ্য সভাপতি মাননীয় সাংসদ শ্রমিকদা বারবার বলছেন যে 26-এ নির্বাচন তৃণমূলের বিসর্জন। দিদি, এ রাজ্যের কোটি কোটি মানুষের মনে একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা আমরা করতে চাই, প্রচুর কমেন্ট আছে। সেটা হচ্ছে 2024-এর 9 আগস্ট যে নারকীয় কাণ্ড হয়ে গেল আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে, তারপর থেকে তো কোনো ঘটনা থামার কোনো লক্ষণ নেই। কসবা ল কলেজে কয়েকদিন আগে যে ঘটনা হলো, মোট কথা হচ্ছে 2026-এ ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। তার মাঝে দাঁড়িয়ে কোনো পদে নেই এমন কোনো ব্যক্তি যারা তৃণমূলের সঙ্গে আঁতাত করছেন বলে অভিযোগ ওঠে, তারা আজকের দিনে দাঁড়িয়েও আমাদের মতো ইউটিউবারদের বিরুদ্ধে লালবাজারে অভিযোগ দায়ের করছেন। পুলিশ তাহলে কি বাঙালি সাংবাদিকদের অ্যারেস্ট করবে? দিদি, খুব বিস্তারিতভাবে যদি বিষয়টা একটু বলেন। দেখুন, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে সাংবাদিকরা সত্যের সঙ্গে থাকবেন, সত্য তুলে ধরবেন, এমনটাই প্রত্যাশা আমার। কথা যে এই যে 2026, যাতে আপনি সম্ভাবনা বললেন, আমি বলছি কোনো সম্ভাবনা নেই। 2026 তৃণমূলের বিসর্জন নিশ্চিত। ভারতীয় জনতা পার্টি সরকার গড়বে, এবং আমি ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক হিসেবে আপনাকে, একজন সাংবাদিক বন্ধুকে, আমি একদম দারুণভাবে আপনাকে বলছি যে নিশ্চিন্তে থাকুন। এই 4-6 মাস এই যুদ্ধ চলবে, যুদ্ধ চলবে। তার কারণ আপনারাও জানেন, আমরাও জানি যে সংবাদ মাধ্যমের উপরে একটা ভয়ানক
চাপ আসবে, যারা ইন্ডিভিজুয়াল জার্নালিজম করেন তাদের উপরে তো আরো বেশি চাপ আসবে, কিন্তু এই চাপটা আপনারা সহ্য করতে পারবেন, তার কারণ আসন্ন দিনটা আমরা দেখতে পাচ্ছি যে দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, রোহিঙ্গা মুক্ত পশ্চিমবাংলা গড়ার জন্য ভারতীয় জনতা পার্টি যেভাবে তার প্ল্যানিং করছে, যেভাবে তার মাঠ সাজানো হচ্ছে, তাতে দিদি খেলা সত্যি হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।